न जाने क्यों सपने तुमसे न जाने क्यों तू जाने ना तू जाने ना मेरा कभी तुमसे न जाने क्यों শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। जी सर। ওকে, আর বেশি সময় নাই হাতে, 9টা থেকে আরেকটা ক্লাস আছে, এটা বলেই আমি শেষ করে দেবো, হ্যাঁ? আচ্ছা, তো একটা রিপোর্ট যেটা আমাদের, সেটা হচ্ছে ডে ভিজিট রিপোর্ট। হ্যাঁ, এটাও তুমি একই ভাবে যাবা, যাওয়ার পর জিজ্ঞেস করবে যে কি নিয়ে আসছো, বলবা দিস ইজ এ ডে ভিজিট রিপোর্ট অথবা রিপোর্ট অন ডে ভিজিট। হ্যাঁ, সুন্দর করে বলবা। তারপরে প্রশ্ন হবে তুমি কোথায় কোথায় গিয়েছো, এই নামগুলা সুন্দরভাবে বলতে হবে, একদম উইদাউট এনি পজিং, খুব সুন্দরভাবে বলতে হবে। ইপিআই হেডকোয়ার্টার, ইপিআই নামে বলবা এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন হেডকোয়ার্টার, পুরোটাই বলবা। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন, এমসিএইচ সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, হ্যাঁ, ইনফেকশাস ডিজিজ হসপিটাল। আইডিসিআর বলতে অনেকেরই কষ্ট হয়ে গেছে, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। হ্যাঁ, এইভাবে সুন্দর করে বলবা। যদি প্রশ্ন করে কোনটা তোমার ভালো লেগেছে, তাহলে তুমি একটা বলবা, যেটা ভালো পারো সেটা বলবা। দয়া করে সবাই ইপিআই ইপিআই করতে থাকবে না, হ্যাঁ? আচ্ছা, ইপিআই সম্বন্ধে একটু জানবা, যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 7 এপ্রিল 1979। হ্যাঁ, ওরা কি কি নিয়ে কাজ করে, এই অবজেক্টিভ গুলা পড়বা। তুমি কি কি দেখছো নিচে, ওই যে এখানে মেইনলি ভ্যাকসিন স্টোর করে, তাই না? ওয়াকিং কোল্ড রুম, যেটা পুরা রুম ঠান্ডা ছিল, ভিতরে গেছিলা? আচ্ছা, তারপর ওখানে কি তুমি ভ্যাকসিন দিতে দেখছো? দেখেছো, বলবা যে 3 তলায় আমরা দেখেছি যে ওখানে ভ্যাকসিনেশন কর্নার আছে একটা, ওখানে বিভিন্ন জায়গা থেকে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের নিয়ে আসছে এবং ওখানে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার একটা সুযোগ ছিল, আমি সেটা দেখেছি। হ্যাঁ, এখান থেকে চলে যাবে যে ইপিআই কয়টা ডিজিজ, কয়টা ভ্যাকসিন জানো সবাই, 10টা ডিজিজ এগেনস্টে 6টা ভ্যাকসিন। হ্যাঁ, কোনটা কোন রুটে দেয়া হয়। আচ্ছা, কোনটা জাস্ট আফটার বার্থ দেয়া হয়? টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস দিলে কি প্রিভেনশন হয়ে যায়? না, টিউবারকুলোসিস দিলে অ্যাকচুয়ালি ওই টিবি রিলেটেড যে কমপ্লিকেশন গুলো আছে সেটা প্রিভেনশন হয়। হ্যাঁ, আচ্ছা, তো কেন জাস্ট আফটার বার্থ দেওয়া হয়, এটার ব্যাখ্যা ম্যাডাম যেটা বলছেন যে নিওনেটরা সাধারণত টিউবারকুলার মেনিনজাইটিস হওয়ার চান্স থাকে, তো ওইটাকে প্রিভেন্ট করার জন্যই দেওয়া হয়। হ্যাঁ, আর আরেকটা ভ্যাকসিন আছে যেটা অনেক পরে দেওয়া হয়, যেমন হচ্ছে মিজেলস ভ্যাকসিন। মিজেলস ভ্যাকসিন কখন দেয়? আফটার দ্য কমপ্লিশন অফ 9 মান্থস। এখন প্রশ্ন হচ্ছে, 9 মান্থসের আগে কি মিজেলস ভ্যাকসিন দেওয়া যায় না? বা কেন 9 মান্থসে দেয়? এটার ব্যাখ্যা হচ্ছে যে মায়ের বডিতে মিজেলসের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা প্লাসেন্টা দিয়ে বাচ্চায় যায় এবং যেটা বাচ্চাকে 9 মান্থস পর্যন্ত প্রোটেকশন দেয়। ঠিক আছে? তা এখন মনে করো কোথাও মিজেলসের আউটব্রেক হচ্ছে, অনেক বাচ্চা মিজেলসে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু তুমি 9 মান্থসের আগেও দিতে পারবা ভ্যাকসিন, অসুবিধা নাই। হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন করছে, এই জন্য আমি এটা জানাই দিলাম তোমাকে। আচ্ছা, এখান থেকে কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা কিল ভ্যাকসিন, এবং কোল্ড চেইন খুবই 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 ইম্পর্টেন্ট। কোল্ড চেইনটা কিভাবে মেনটেন হয়? হ্যাঁ, ঠিক আছে, যে কত ডিগ্রি টেম্পারেচারে কতদিন রাখতে হয় কোন ভ্যাকসিনটা। হ্যাঁ, এটা দেখবা যে একটা বক্সের মতো আছে বইয়ে। হ্যাঁ, পোলিও ভ্যাকসিন কতদিন কত টেম্পারেচারে রাখা যায়। আচ্ছা, একদম রুট লেভেলে কিভাবে ভ্যাকসিনটা কোল্ড চেইন মেনটেন হয়, সেটা হচ্ছে ভ্যাকসিন ক্যারিয়ার। হ্যাঁ, ভ্যাকসিন ক্যারিয়ারে করে নিয়ে যায় একদম রুট লেভেলে।
আচ্ছা, যখন বাচ্চাটাকে ভ্যাকসিন দেয়া হয়, হ্যাঁ, ভ্যাকসিন গুলা যে ওই ধরো টেবিলের উপরে রাখা আছে, ওখানেও কিন্তু কোল্ড চেইন মেনটেন হয়। কিভাবে মেনটেন হয়? ওখানে দেখবে যে আইস প্যাক থাকে, আইস প্যাকের মাঝখানে মাঝখানে ভ্যাকসিন গুলো রাখা থাকে, এবং ওই টেম্পারেচারে কিন্তু ভ্যাকসিনের পটেন্সিটা মেনটেন হয়। কোল্ড চেইনের ইম্পর্টেন্সটা কি? কারণ যদি টেম্পারেচার মেনটেন না করা হয় তাহলে ভ্যাকসিন গুলা নষ্ট হয়ে যাবে, এবং তখন হচ্ছে উল্টা আরো ক্ষতি হবে ভ্যাকসিন দিতে যে। তো কোল্ড চেইন কি, কোল্ড চেইনের প্রসিডিউর গুলা কোথায়, কোন লেভেলে, কিভাবে, কোন টেম্পারেচারে মেনটেন হয়, এটা তুমি একটু দেখবে, হ্যাঁ। তারপরে আসি, আহ এটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায়? এটা মহাখালীতে, হ্যাঁ। তাদের কাজগুলা কি কি এবং তাদের কি কি অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাকশন। বায়োলজিক্যাল প্রোডাকশন তারা বিভিন্ন আইভি ফ্লুইড প্রোডাকশন করে। কি আইভি ফ্লুইড? যেমন ডেক্সট্রোস্যালাইন, কলাডাসালাইন, 3% সোডিয়াম ক্লোরাইড, বেবিস্যালাইন, হ্যাঁ, ইটারনাল ডায়ালাইসিস। ডায়ালাইসিসের জন্য বিভিন্ন ফ্লুইড লাগে, হেমোডায়ালাইসিস। ডায়ালাইসিস কাদেরকে দেওয়া হয়? ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি আছে, ওই সিকেডি পেশেন্টদেরকে ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস করার জন্য একটা ফ্লুইড লাগে, যেটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা হেমোডায়ালাইসিস ফ্লুইড। এই ফ্লুইড গুলা কিন্তু এখানে তৈরি হয়, আইভি ফ্লুইড, হ্যাঁ। এর মধ্যে একটা ফ্লুইড খুবই স্পেশাল, আমি গতদিনে বলছিলাম 3% সোডিয়াম ক্লোরাইড। কেন? কারণ এটা হচ্ছে কারো যদি সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকে, হাইপোনেট্রিমিয়া মানে সোডিয়াম লেভেল অনেক কমে গেছে, হ্যাঁ, সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, সেক্ষেত্রে 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশনটা দেওয়া হয়, এবং এটা শুধুমাত্র এখানেই পাওয়া যায়। একটা সুস্থ মানুষকে যদি তুমি 3% সোডিয়াম ক্লোরাইড দাও, তাহলে কি হবে? তার অসমোলারিটি বেড়ে যাবে, ফ্লুইড সেল গুলা শ্রিঙ্করেজ করবে, পেশেন্ট কিন্তু মারা যাবে। আচ্ছা, এছাড়া আর কি আছে? ব্লাড ব্যাগ প্রোডাকশন ইউনিটস আছে, ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেট, এগুলা তৈরি করে থাকে। কোন ফাংশনটা আগে করতো এখন করে না? সেটা হচ্ছে ভ্যাকসিন ইউনিট। আগে হচ্ছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তৈরি করতো, এখন এটা তৈরি হয় না। এছাড়া ওদের বিভিন্ন মাইক্রোবায়োলজি ল্যাব আছে, যেমন ভাইরোলজি ল্যাব আছে। এখানে কি হয়? পোলিও ভাইরাস ডিটেকশনের জন্য এখানে স্যাম্পল পাঠানো হয়। কোন স্যাম্পল পাঠায়? স্টুল স্যাম্পল। কেন? কারণ আমরা জানি যে আমরা জানি যে পোলিও হচ্ছে ফিকুরাল রোটে ট্রান্সমিট হয়, তাহলে স্টুলের মাধ্যমে ছড়াবে। স্টুল স্যাম্পলটা কিন্তু এখানে পাঠানো হয়। আচ্ছা, এছাড়া আহ, তোমরা জানো যে ওদের ইয়ে আছে, ফুড সেফটি ল্যাব আছে, হ্যাঁ, ব্যাকটেরিওলজি ইউনিট আছে। আচ্ছা, এপিডেমিওলজি ইউনিট আছে। যদি কোনো এপিডেমিক কন্ডিশন অ্যারাইজ করে, তখন এই এপিডেমিওলজি ইউনিট থেকে আউটব্রেক ইনভেস্টিগেশন টিমকে পাঠানো হয়। পাবলিক হেলথ ল্যাবরেটরি আছে, তাই না? আচ্ছা, এছাড়া ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন আছে। সেকশন ডিলস উইথ জেনারেল অ্যাফেয়ার্স অফ হিউম্যান রিসোর্সেস, এখন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে থাকে আর কি, হুম। আচ্ছা, ফুড এবং ওয়াটার এখানে পাঠানো হয়। স্পেশালি ধরো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের খাবারগুলা কিন্তু এখানে আগে পাবলিক হেলথ যে ফুড সেফটি ল্যাব আছে ওখানে এটা টেস্ট হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমরা ইয়েতে পড়ছো না, ফরেনসিকে, যে ভিসেরা টেস্টের জন্য পাঠানো হয়, এটা কিন্তু এখানে পাঠানো হয়, হ্যাঁ। তো ওই সেকশনটা কিন্তু ওইটা হেলথ সেক্টরের আন্ডারে না, ওটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে। যে ভিসেরা যে টেস্টিং করে কোনো টক্সিন বা পয়জন আছে কিনা, অটোপসির পরে স্যাম্পল পাঠায় এখানে। তো ওই সেকশনটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে। আর এই যে বাকি যে ফাংশন গুলা, এগুলা হচ্ছে হেলথ মিনিস্ট্রির আন্ডারে, হ্যাঁ। জিজ্ঞেস করতে পারে যে তুমি আসলে এই জিনিসগুলো জানো কিনা, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে এই একটু ওদের অর্গানোগ্রামটা দেখবা। হেড যে, তাকে বলা হয় ডিরেক্টর আইপিএস, এবং তার আন্ডারে ডেপুটি ডিরেক্টর থাকে, এবং প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা হেড থাকে। যেমন এই টেস্টিং ল্যাবরেটরি এগুলোর একজন হেড থাকে, নিচে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে, হ্যাঁ। আইভি ফ্লুইড প্রোডাকশন ইউনিটের একজন সুপারিনটেন্ডেন্ট থাকে। এখন তো ইউনিট গুলা নাই, ভ্যাকসিন ইউনিট নাই, আগে ছিল আর কি। এগুলো একটু দেখবা, সবগুলারই অর্গানোগ্রাম একটু দেখবা। আচ্ছা, নিপসমটা কি? এটা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশন। কিসের পোস্ট গ্রাজুয়েশন? পাবলিক হেলথের। আচ্ছা, আরেকটা কথা বলি, আইপিএইচ এর কিন্তু একাডেমিক অ্যাক্টিভিটিও আছে, হ্যাঁ। যে ওরা ওরা ওই যে বিভিন্ন কোর্স রান করে, যেমন বিএসসি ইন মেডিকেল টেকনোলজি, ফুড সেফটি, বাংলাদেশে ফুড সেফটির উপরে ওরাই একমাত্র কোর্স দেয়, মানে গভর্নমেন্ট লেভেলে। আর এমপিএইচ কোর্স এখনো চালু হয় নাই, ওদের চালু করার প্ল্যান আছে। এমপিএইচ মানে মাস্টার্স অফ পাবলিক হেলথ, মাস্টার্স অফ পাবলিক হেলথ। মেইনলি এমপিএইচ ডিগ্রি গুলো দেয় হচ্ছে নিপসম থেকে, পাবলিক হেলথের পোস্ট গ্রাজুয়েশন। এটা জিজ্ঞেস করে যে নিপসমে আসলে কি করা হয়। এটা একটা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশন, এখানে দুইটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়। একটা হচ্ছে এমপিএইচ, এমপিএইচ মানে মাস্টার্স অফ পাবলিক হেলথ। আর আরেকটা হচ্ছে এমফিল, এমফিল মানে মাস্টার্স অফ ফিলোসফি, মাস্টার্স অফ ফিলোসফি। আচ্ছা, হ্যাঁ। তো এখানে বিভিন্ন ডিগ্রি দেওয়া হয়। কি কি ডিগ্রি দেওয়া হয় বললাম। এখন এমপিএইচ এর মধ্যে আবার বিভিন্ন
ডিসিপ্লিন আছে, যেমন এমপিএইচ ইন কমিউনিটি মেডিসিন, এমপিএইচ ইন এপিডেমিওলজি, এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আরেকটা আছে এইচএসএমপি, এইচএসএমপি হেলথ সার্ভিস এন্ড ম্যানেজমেন্ট পলিসি, হ্যাঁ। তারপর হেলথ প্রমোশন এন্ড হেলথ এডুকেশন আছে, ওইএইচ, ওইএইচ মানে অকুপেশনাল এন্ড এনভায়রনমেন্টাল হেলথ, এমপিএইচ ইন নিউট্রিশন, এমপিএইচ ইন পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, এমপিএইচ ইন আরসিএইচ, আরসিএইচ মানে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ। আরেকটা নতুন সাবজেক্ট চালু হয়েছে যেটা বলা হয় এনসিডি, এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ। এটা শুরু হয়েছে 2023 সালে। আমাদের বিলকিস ম্যাডাম কিন্তু এই এনসিডি তে এমপিএইচ করা নিপসম থেকে, হ্যাঁ। তোমরাও চাইলে করতে পারো, খুবই ভালো সাবজেক্ট, কারণ এখন হচ্ছে এনসিডি এর ইনসিডেন্স অনেক বেড়ে গেছে, এবং ঘরে ঘরে ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ, ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, সো এনসিডি নিয়ে তোমরা পড়তে পারো। ওকে, so these are the subjects where MPH degree is given। আর আরেকটা হচ্ছে এমফিল। এমফিল কোনটাতে দেওয়া হয়? এমফিল হচ্ছে একটা সাবজেক্টই, হচ্ছে আমার ডিগ্রি, দ্যাট ইজ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন, হ্যাঁ। ওকে, আচ্ছা, এছাড়া আরো অ্যাক্টিভিটিস আছে, ওদের বিভিন্ন ছোট ছোট ওয়ার্কশপ হয়, ট্রেনিং হয়, রিসার্চ মেথোলজির উপরে কোর্স আছে, হ্যাঁ। ইভেন তারা কমিউনিটি লেভেলে বিভিন্ন ছোট 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 না বড় পরিসরে বিভিন্ন রিসার্চ করে থাকে, যেমন এই যে আর্সিনেকোসিস এর যে ম্যানেজমেন্ট, এই গবেষণাটা কিন্তু প্রথম এতেই করছে, নিপসন থেকেই করছে, হ্যাঁ। আচ্ছা, একটু বুঝতে বলে আসতেছে। তারপর টিচিং মেথোডোলজি, হ্যাঁ, এগুলোর উপর বিভিন্ন ছোট ছোট কোর্স বা ট্রেনিং ওয়ার্কশপ এগুলো আছে। আচ্ছা, এই লগার আমরা দেখতে পারো, এটা আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে, ডিজিএইচএস এর আন্ডারে। তারপর ডিরেক্টর থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্টের একজন হেড থাকে, হুম। তারপর তার আন্ডারে বিভিন্ন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল অফিসার গুলো থাকে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা এরকম থাকে। তোমরা যদি কেউ বিসিএস দাও, বিসিএস দিয়ে যদি এইসব প্রতিষ্ঠানে ঢুকতে পারো, সেক্ষেত্রে তোমাকে এই ধরনের পোস্টিং হবে আর কি তোমার। আচ্ছা, আরেকটা কি হচ্ছে এমসিএস সেন্টার। এমসিএস সেন্টার এটা হচ্ছে আমরা যে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েছিলাম, ওখানে একটা এমসিএস কর্নার ছিল, ওখানে আমরা এমসিএস সার্ভিস দেখছি। যদি জিজ্ঞেস করি এমসিএস সেন্টার কোথায় গিয়েছো, বলবা যে ম্যাডাম আমরা ধামরাইয়ের উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েছি, ওখানে একটা এমসিএইচ কর্নার ছিল, যেখানে বিভিন্ন প্রেগনেন্ট মাদাররা আসছিল তাদের অ্যান্টিনেটাল পিরিয়ডে, এবং তাদের বিভিন্ন ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ রিলেটেড সার্ভিস দেওয়া হচ্ছিল, হ্যাঁ। ওখানে আমরা এমসিএস সার্ভিসটা দেখেছি, এই যে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছিল, অ্যান্টিনেটাল অ্যাডভাইস দেওয়া হচ্ছিল, তাই না? তারপর হচ্ছে তোমার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর জন্য আলাদা একটা ব্রেস্ট ফিডিং কর্নার ছিল, ভ্যাকসিন ইউনিট ছিল, হ্যাঁ। তো এই জিনিসগুলা একটু বলবা। তারপর হচ্ছে ফাইন, এখান থেকে তোমাকে এমসিএইচ এর চ্যাপ্টারে চলে যাবে, ম্যাটারনাল চাইল্ড রিলেটেড প্রশ্নগুলো করবে আর কি, হ্যাঁ। যে অ্যান্টিনাটাল অ্যাডভাইস কি দিবা, একটা প্রেগনেন্ট মাদার আসছে তাকে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা। আচ্ছা, এটা এই কোশ্চেনটা করতেছে ম্যাডাম, যে একটা অ্যান্টিনাটাল পিরিয়ডে মাদার আসছে, তাকে কি রুটিন ইনভেস্টিগেশন করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, সিবিসি, টাইমিং, তারপর হচ্ছে তোমার হিমোগ্লোবিন, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে ভিডিআরএল টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, ইউরিন আরএমই, এই টেস্টগুলো রুটিনলি অ্যাডভাইস করা হয়। আচ্ছা, উপজেলা হেলথ কমপ্লেক্স এটা আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের কোন লেভেলে আছে? এটা প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ারের মধ্যে পড়ছে, হুম। আচ্ছা, উপজেলা হেলথ কমপ্লেক্স হেড তাকে কি বলা হয়? ইউএইচএফপিও, ইউএইচএফপিও, উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। কি কি রেসপন্সিবিলিটিস আছে? একদম গ্রাউন্ড লেভেলে কারা কাজ করে? হেলথ অ্যাসিস্ট্যান্ট। হেলথ অ্যাসিস্ট্যান্টের রোল কি কি আছে? খুব ইম্পর্টেন্ট, পড়বা, এগুলা মুখস্থ কথাবার্তা আমি আর বললাম না, হ্যাঁ। আচ্ছা, ইউএইচএফপি এর আন্ডারে কি আছে? ওই রেসিডেন্সিয়াল সার্জন থাকে, মেডিকেল অফিসার থাকে, অ্যাসিস্ট্যান্ট সার্জন থাকে, হ্যাঁ। মানে ইউএইচসি এর অর্গানোগ্রামটা তোমাকে দেখতে হবে, এই যে উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং, হেড হচ্ছে ইউএইচএফপিও, ঠিক আছে। আচ্ছা, নিচে কি আছে? আরএমও আছে, এই যে বিভিন্ন কনসালটেন্ট থাকে, ডেন্টাল সার্জন, স্পেশালিস্ট থাকতে পারে, এছাড়া আরো যে স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, হ্যাঁ। এটা সবাই হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে জব করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকে কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে অনেক সময় মেডিকেল অফিসার থেকে পাঠায়। কমিউনিটি ক্লিনিকে কারা দায়িত্ব পালন করে? তাদেরকে বলা হয় সিএইচসিপি। সিএইচসিপি মানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। ওই সিএইচসিপি দের ট্রেনিং দেয় কিন্তু ইউএইচ হেলথ কমপ্লেক্সে যারা ইয়ে আছে, কি বলে, ওই মেডিকেল অফিসার আছে, তারা কিন্তু ওখানে যায় ট্রেনিং দেয় সিএইচসিপি দের। তো এটা কে মনিটর করে? এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করে হচ্ছে ইউএইচএফপি। ইউএইচএফপি তার আন্ডারে মেডিকেল অফিসারকে বলবো যে তুমি অমুক কমিউনিটি ক্লিনিকে যাও, ওখানে যে ওদেরকে ট্রেন আপ করো, হ্যাঁ। সপ্তাহে একদিন দুদিন যেতে পারে ওরা। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এটাকে কেন কমপ্লেক্স বলা হয়? কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, এখানে ইনডোর সার্ভিস আছে, আউটডোর সার্ভিস আছে, ইমার্জেন্সি সার্ভিস আছে, এবং বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ আছে, হ্যাঁ। তো এই জন্য এটাকে বলা হয় যে উপজেলা হেলথ কমপ্লেক্স। উপজেলা হেলথ কমপ্লেক্স কিন্তু অনেক ধরনের ট্রেনিং হয়, ওয়ার্কশপ হয়, ছোট ছোট ওয়ার্কশপ হয়। আচ্ছা, এগুলা পড়বা, এগুলো আমি আর বললাম না।
ইনফেকশাস ডিজিজ হসপিটাল ভেরি ইম্পর্টেন্ট, যে ওখানে তোমরা কোথায় গিয়েছো? মহাখালী। আচ্ছা, ইনফেকশাস ডিজিজ হসপিটালের আর কি কি নাম আছে? তার একটা নাম হচ্ছে সাততলা। কেন সাততলা বলে? কারণ ওই যে ওই এলাকার প্রথম সাততলা বিল্ডিং ছিল, অথবা এটাকে বলে কুকুরের কামড়ানোর হাসপাতাল। হ্যাঁ, তুমি যদি আইডিএসে যেতে চাও তাহলে মহাখালীতে তোমাকে কি বলতে হবে? বলতে হবে সাততলাতে যাবো, সাততলা বিল্ডিং এ যাবে, অথবা কুকুর কামড়ানোর হাসপাতালে যাবো। তো এখানে কি আমরা দেখছি? বিভিন্ন ইনফেকশাস ডিজিজ দেখছি, এবং এমন কিছু ইনফেকশাস ডিজিজ যেটা আমাদের নর্মালি আমাদের যে হসপিটালে ওখানে দেখার সুযোগ নাই। হ্যাঁ, যেমন এইচআইভি এইডস তুমি ওখানেই দেখতে পারবা। টিটেনাসের পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয় না, ওখানেই থাকবে এগুলো। হ্যাঁ, কিছু কিছু ইম্পর্টেন্ট তোমাকে জানতে হবে। এর মধ্যে র্যাবিসটা খুবই ইম্পর্টেন্ট। যে নিচতলায় বাম পাশে যে লম্বা সিরিয়াল দেখছো, এটা কিসের ছিল পেশেন্ট? তারা তারা সব ছিল অ্যানিমেল বাইটের পেশেন্ট। অ্যানিমেল বাইট, তারা কিন্তু র্যাবিসের পেশেন্ট না। র্যাবিস হইতেও পারে, নাও হইতে পারে, বাট ম্যাক্সিমাম হিস্ট্রি ছিল কি? অ্যানিমেল বাইট। এই অ্যানিমেল বাইটের পেশেন্ট গুলোকে কিভাবে ম্যানেজ করে? তিনটা ক্যাটাগরি করে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 হচ্ছে জাস্ট একটা ফেইন্ট টাচ, ওইরকম অ্যাব্রেশন ল্যাসেরেশন কিছুই হয় নাই, সেটা জাস্ট হচ্ছে তোমাকে রানিং ট্যাপ ওয়াটার, সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করলেই হয়ে যাচ্ছে। এখানে ভ্যাকসিন অ্যান্টিসারা কিছু দেওয়া লাগবে না। আর ক্যাটাগরি 2 যেটা, সেখানে একটু অ্যাব্রেশন হয়ে গেছে, ওই জায়গাটা উনটাকে রানিং ট্যাপ ওয়াটার দিয়ে ক্লিন করে দেন হচ্ছে তোমাকে ভ্যাকসিন দিতে হবে। কোন ভ্যাকসিন দেয়? হিউম্যান ডি ব্লাড সেল ভ্যাকসিন। কি কি ডোজ আছে দেখবা, 0, 3, 7, আর একটা হচ্ছে 21 আর 28 ডেজ, তাই না? আর প্রি এক্সপোজার, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আছে। প্রি এক্সপোজার কাদের জন্য? প্রি এক্সপোজার হচ্ছে যাদের এক্সপোজ হওয়ার চান্স আছে। হ্যাঁ, মনে করো একটা লোক জুতে জব করে, অথবা ভেটেনারি সার্জন, ভেটেনারি ডক্টর যারা আছে তাদের চান্স আছে, অথবা তোমার বাসায় ইয়ে আছে, পেট আছে, তো সেক্ষেত্রে তোমার ইনফেক্টেড হওয়ার চান্স আছে। এই জন্য তোমাকে প্রি এক্সপোজার ভ্যাকসিন দিয়ে রাখতে হবে। আর পোস্ট এক্সপোজার হচ্ছে বাইট করার পরে। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসে যারা, তাদের জন্য ওই যে ক্যাটাগরি করা হয়, ক্যাটাগরি 1, 2। ক্যাটাগরি 2 তে তো বললাম ভ্যাকসিন দেওয়া হয় আর উন্ড ক্লিনিং। আর ক্যাটাগরি 3 যেটা, সেখানে তোমাকে ভ্যাকসিনের পাশাপাশি ইমিউনোগ্লোবিউলিনও দিতে হবে। দ্যাট ইজ বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, এখান থেকে র্যাবিস পড়তে হবে। র্যাবিসটা কেন ইম্পর্টেন্ট? এটা একটা স্পেশাল ডিজিজ বিকজ ইট হ্যাজ গট 100% মর্টালিটি অর ফ্যাটালিটি। র্যাবিস হলে মারা যাবে। একটি রোগ আছে পৃথিবীতে যেটাতে কি হয় 100% ফ্যাটালিটি। আচ্ছা, টিটেনাস সম্বন্ধে পড়বা। টিটেনাস কি ধরনের ডিজিজ? ব্যাকটেরিয়াল ডিজিজ কজড বাই ক্লস্ট্রিডিয়াম টিটানিয়া। ইটস অ্যানারোবিক স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। টিটেনাস ওয়ার্ডটা কিরকম ছিল? একটু ডিফারেন্ট ছিল, যে রুমে কোনো লাইট ছিল না, অন্ধকার ছিল, কোনো সাউন্ড ছিল না। কেন? কারণ এই এক্সপোজারে পেশেন্টের স্টিমুলেশন হয়, যার জন্য পেশেন্টের পেইন বেড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো টিটেনাসে কি স্যার হয়? আর কোন কোন ডিজিজে 100% ফেটিলিটি রেট হবে? র্যাবিসই একমাত্র যেটা 100% ফেটালিটি, বুঝছো? এখন পর্যন্ত র্যাবিসে বাচ্চা এরকম হিস্ট্রি খুব কম, দুই একটা দেখা যায় নেটে আবি যাবি, কিন্তু এটার এখন তো আসলে প্রমাণ না হওয়া পর্যন্ত বলা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে তুমি টিটেনাসটা পড়বা। টিটেনাস কি হয়? এখানে ক্লোস্ট্রিডিয়াম টিটেনা দিয়ে হয়। টিটেনাসের এটা কি ধরনের ব্যাকটেরিয়া? স্পোর ফর্মিং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে যারা অক্সিজেনের প্রেজেন্সে বাঁচতে পারে না, অ্যানারোবিক এনভায়রনমেন্ট লাগে। আরেকটা প্রশ্ন যেটা করছে যে টিটেনাস কি ইয়ে করা সম্ভব, ইরাডিকেট করা সম্ভব? না। কেন সম্ভব না? কারণ টিটেনাসের স্পোরটা হচ্ছে মাটির মধ্যে থাকে। হুম, দ্যাটস ওয়াই ইটস ভেরি ডিফিকাল্ট টু ইরাডিকেট। আচ্ছা, মিজেলস কি? এটাও একটা ভাইরাল ডিজিজ, এখানে ম্যাকুলার প্যাপুলার র্যাশ হয়। মিজেলস এর কমপ্লিকেশন জিজ্ঞেস করছে। মাম্পস কি? এটাও ভাইরাল ডিজিজ, কোথায় হয়? প্যারোটিড গ্ল্যান্ডে হয়, মেইনলি স্যালাইভারি গ্ল্যান্ডে হয়, এছাড়া সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে হতে পারে। অ্যাপার্ট ফ্রম স্যালাইভারি গ্ল্যান্ড আর কোথায় হতে পারে? টেস্টিসে হতে পারে। টেস্টিস হলে কেন ইম্পর্টেন্ট? কারণ টেস্টিস হলে হচ্ছে এটা ইনফ্লামেশন হয়ে প্রেশার নেক্রোসিসে টেস্টিস ড্যামেজ হয়ে পেশেন্ট স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। এই জন্য মাম্পস এর পেশেন্টকে অবশ্যই তার টেস্টিকুলার এক্সামিনেশন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, চিকেন পক্সে কি হয়? এখানে ভেসিকল হয়, পাস্টিল হয়, প্যাপিউল হয়। হ্যাঁ, এটাও একটা ভাইরাল ডিজিজ। চিকেন পক্স থেকে এনকেফালাইটিস, তারপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা, মিজেলসের আরেকটা কমপ্লিকেশন আছে যেটাকে বলা হয় এসএসপি। এসএসপি মানে সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস। হ্যাঁ, এটা হচ্ছে লেট কমপ্লিকেশন। মিজেলসের কোন কমপ্লিকেশনে বাচ্চাগুলো মারা যেতে পারে? মারা যায় হচ্ছে তোমার নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলাতে মারা যায় বেশি। আচ্ছা, এইডসটা ইম্পর্টেন্ট। এইডস ওয়ার্ডটা কয়তলা ছিল আমার খেয়াল নাই, 3 তলায় সম্ভবত। এটা কি ধরনের ডিজিজ? এটাও ভাইরাল ডিজিজ। এখানে কি হয়? মেনলি ইমিউনো সাপ্রেশন হয়। ইমিউনো সাপ্রেশন কিভাবে হয়? ভাইরাস গুলা হচ্ছে, আমরা জানি ইন্ট্রাসেলুলার অর্গানিজম। এই ভাইরাস গুলা আমাদের বডিতে যে লিম্ফোসাইট আছে, CD4 লিম্ফোসাইট, এই CD4 লিম্ফোসাইটের মধ্যে মাল্টিপ্লাই করে
এবং সেই ভাইরাসগুলোকে সেলগুলোকে ড্যামেজ করতে থাকে। এবং যখনই CD4 সেলের কাউন্ট কমতে থাকে ততই আস্তে আস্তে পেশেন্টের কি হয়, ইমিউনিটি সাপ্রেশন হতে থাকে এবং তখন পেশেন্টের বিভিন্ন ইনফেকশন হয় এবং ওই ইনফেকশন গুলাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অপরচুনিস্টিক ইনফেকশন কি কি আছে, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, টিউবারকুলোসিস হতে পারে HIV পেশেন্টদের, বিভিন্ন ভাইরাল ইনফেকশন হতে পারে, হার্পিস সিমপ্লেক্স দ্বারা ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে হচ্ছে তোমার তার আহ, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন যেমন ক্যান্ডিডিয়াসিস হতে পারে, হ্যাঁ ঠিক আছে, ক্রিপ্টোস্পোরিডিয়াসিস হতে পারে। আচ্ছা, হুপিং কফ কি? এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? বর্ডারটেলা পারটুসিস। এখানে পেশেন্টের স্পন্টেনিয়াস ভিগোরাস কাফিং হয় এবং সেই কাফ থেকে তার বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, যেমন রেকটাল প্রলাপস হতে পারে। কেন হয়? ডিউ টু ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। ইভেন আম্বিলিকাল হার্নিয়া হতে পারে, সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে, হুপিং কফের কমপ্লিকেশন জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তো ইনফেকশাস ডিজিজ হসপিটালে তুমি কি কি পেশেন্ট দেখছো এবং সেই প্রত্যেকটা ডিজিজ তোমাকে ইন ডিটেলস করতে হবে। আচ্ছা, আর কি আইইডিসিআর? আইডিসিআর মানে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অফ ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ। তাদের ফাংশন কি? নামের মধ্যেই বোঝা যাচ্ছে, দেখো তারা কি করে, বিভিন্ন ডিজিজ সার্ভিলেন্স করে থাকে, মানে অনেক ডিজিজের উপরে তাদের এক কন্টিনিউয়াস মনিটরিং আছে। হ্যাঁ, যেমন কোভিড এর সময় কিন্তু ওরা সার্ভেলেন্স করছে যে সারা দেশে কতদিনে কতটা কোভিড পেশেন্ট ডিটেক্টেড হয়েছে, তাদের মধ্যে কতজন মেল ছিল ফিমেল ছিল। কেন এই সার্ভেলেন্সটা ইম্পর্টেন্ট? কারণ সার্ভেলেন্স থাকলে আমরা বুঝতে পারি যে এই ডিজিজের ট্রেন্ডিংটা কেমন, হঠাৎ করে বেড়ে গেল বা কমে গেল বা নতুন কোনো ধরনের ভেরিয়েন্ট আসলো, এই জিনিসগুলো সার্ভেলেন্স থাকলে বোঝা যায়। আচ্ছা, যদি দেশের কোথাও কোনো আউটব্রেক হয় বা এপিডেমিক হয়, তখন তারা এই ধরনের একটা টিম গঠন করে, যেটাকে বলে আউটব্রেক ইনভেস্টিগেশন বা এপিডেমিক ইনভেস্টিগেশন টিম। ওরা কুইক ওই ফিল্ডে যায় এবং এই ইনভেস্টিগেট করে বের করার চেষ্টা করে কেন আউটব্রেক হলো। এখান থেকে তোমাকে ইপিডেমিক ইনভেস্টিগেশনের 10টা স্টেপস আছে জিজ্ঞেস করবে, ওই যে ভেরিফিকেশন অফ দ্য ডায়াগনোসিস, হ্যাঁ 10টা স্টেপস আছে না, আইডেন্টিফাইং দ্য এক্সিস্টেন্স অফ দ্য এপিডেমিক অর আউটব্রেক, ওই 10টা স্টেপ পড়বা। এছাড়া ওদের বিভিন্ন ট্রেনিং অ্যাক্টিভিটিস আছে, ওয়ার্কশপ আছে, ট্রেনিং আছে এবং ওদের রিসার্চ হয়, নিজস্ব কিছু রিসার্চ হয়, সেই রিসার্চ গুলো তারা পাবলিশ করে থাকে। হ্যাঁ, কি ডিপার্টমেন্ট আছে? বায়োস্ট্যাট, এপিডেমিওলজি, এন্টোমোলজি, মেডিকেল সোশ্যাল সায়েন্স, এই ধরনের ডিপার্টমেন্ট আছে এখানে। তার মানে এখানে বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিসও আছে, বুঝছো, বিভিন্ন কোর্স আছে এখানে, কিন্তু কোর্স গুলা খালি গভর্নমেন্ট অফিসার যারা তাদের করার সুযোগ আছে, আমাদের প্রাইভেটের করার সুযোগ নাই। কেন নাই এই প্রশ্ন আমি করছি, তারা কেউ কিছু বলতে পারে না। যেমন যে MSc ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি, আমার খুব করার খুব ইচ্ছা ছিল, তো ওটা বলে যে যারা ওই BCS টিসিএস দেয় ওদের জন্যই, হ্যাঁ, এটা আর বাইরে কারো করার সুযোগ নেই। তাহলে IDCR এর কিন্তু একাডেমিক অ্যাক্টিভিটি আছে, MSc ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি, MPH ইন ওয়ান হেলথ এন্ড বায়োসিকিউরিটি, হ্যাঁ এগুলো হচ্ছে ওই বিদেশি অর্থায়নে হয়, শুধুমাত্র গভর্নমেন্ট অফিসার যারা তারা করতে পারে। আর ক্লিনিক্যাল এপিডেমিওলজির একটা 3 মাসের কোর্স আছে, এটা প্রাইভেট থেকে করতে পারে, 3 মাস, 3 মাসের মতো কোর্স হয়, কিন্তু উপরের মাস্টার্স গুলা করতে হলে তোমাকে ওই গভর্নমেন্ট হোল্ডার হয়ে যাবে। ওকে ফাইন, এই তো আমি ইন শর্ট বলার চেষ্টা করলাম। এখন তোমাকে এত লাইন বাই লাইন পড়ানোর সময় নাই, আমি যেগুলা বলছি এগুলা পড়ো, ইনশাল্লাহ এগুলা থেকেই অনেক কিছু কমন পড়বে। হ্যাঁ, আর আমি ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে দিব, যদি কেউ দেখতে চাও আবার দেখতে পারবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, বেস্ট অফ লাক। Thank you, sir.